রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। তুরস্কের কান যুদ্ধ বিমান নির্মাণ করবে সৌদি আরব। চুক্তি দুই দেশের মধ্যে। দুই পক্ষ ভেঙে যাওয়ার পথে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। বাণিজ্য চুক্তি নিয়ে মোদি বিরোধী ঝড় ভারতে। ট্রাম্প নেতানিয়াহুর সামনে মোদির নাচের এআই ভিডিও নিয়ে তোলপাড়। সৌদি আরব নির্মাণ করবে তুরস্কের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কান। এ বিষয়ে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী তুরস্ক সৌদি আরবকে প্রযুক্তি হস্তান্তর করবে। এর আগে সৌদি আরব তুরস্কের সাথে একই ধরনের চুক্তি করেছে বাইরাক্তার ও আকিঞ্চি ড্রোন নির্মাণের বিষয়ে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গত 3 ফেব্রুয়ারি সৌদি আরব এবং 4 ফেব্রুয়ারি মিশর সফর করেন। মিশর সফর থেকে দেশে ফিরে সাংবাদিকদের সামনে এরদোয়ান বলেন, সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কথা। এরদোয়ান বলেন, প্রতিরক্ষা চুক্তির আওতায় যে কোনো সময় আমাদের কান যুদ্ধবিমান নির্মাণ প্রকল্পে বিপুল পরিমাণ সৌদি আরবের বিনিয়োগ আসতে পারে। 2024 সালে সৌদি আরব তুরস্ক থেকে 100টি কান ফাইটার জেট কেনার আগ্রহ প্রকাশ করে। এরপর দুই পক্ষ এ নিয়ে আলোচনা চালিয়ে যায়। 3 ফেব্রুয়ারি এরদোয়ানের রিয়াদ সফরের পর এ বিষয়ক সর্বশেষ খবর হলো, সৌদি আরব নিজ দেশেই নির্মাণ করবে তুরস্কের এই যুদ্ধবিমান। তুরস্ক সৌদি আরবকে প্রযুক্তি হস্তান্তর সহ এই যুদ্ধবিমান নির্মাণের যাবতীয় সহায়তা করবে। এর মাধ্যমে তুরস্ক যেমন পাবে বিপুল পরিমাণ অর্থ, তেমনি সৌদি আরবও একসময় সক্ষমতা অর্জন করবে নিজেরা যুদ্ধবিমান নির্মাণের বিষয়ে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের পাশাপাশি বর্তমানে কাতার, আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাতও আগ্রহী তুরস্ক থেকে কান ফাইটার জেট কেনার বিষয়ে। গত জুন মাসে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে $10 বিলিয়ন ব্যয়ে 48টি কান ফাইটার জেট কেনার চুক্তি করেছে। 2024 সালে তুরস্কের নিজস্ব নির্মিত 5th জেনারেশন স্টেলথ ফাইটার কান প্রথম আকাশে ওড়ে। 2028 সালে বিমানটির সিরিয়াল প্রোডাকশন শুরু হবে এবং ওই বছরই 20টি কান যুদ্ধবিমান নির্মাণের পরিকল্পনা রয়েছে তুরস্কের। তুরস্ক হল বিশ্বের চতুর্থ দেশ যারা নিজেরা 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণে সক্ষম। কেবল তাই নয়, এর ইঞ্জিনও তৈরি করেছে তারা। বর্তমানে 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণে সক্ষম অপর 3টি দেশ হল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। রিসেপ তাইয়েব এরদোয়ান বলেন, কান কেবল একটি যুদ্ধবিমান নয়, বরং তুরস্কের প্রকৌশল সক্ষমতা ও স্বাধীন প্রতিরক্ষা ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রকাশ। তুরস্ক যুক্তরাষ্ট্র থেকে 101টি F-35 ফাইটার জেট কেনার চুক্তি করেছিল, কিন্তু তুরস্ক 2019 সালে রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ও চুক্তি বাতিল করে। এরপরই তুরস্ক দ্রুত উদ্যোগ নেয় নিজস্ব 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের। মিশর সফর শেষে দেশে ফিরে এরদোয়ান বলেছেন, সৌদি আরব তুরস্কের জ্বালানি সহ আরও বিভিন্ন খাতে বিনিয়োগ করবে। প্রথম পর্যায়ে সৌদি আরব তুরস্কে $2 বিলিয়ন ব্যয়ে 2000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প স্থাপন করবে। এদিকে চলতি বছরও তুরস্ক সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করতে যাচ্ছে। গত বছরের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছর জানুয়ারি মাসে দেশটির সমরাস্ত্র রপ্তানির পরিমাণ 44% বৃদ্ধি পেয়েছে। 2025 সালে তুরস্কের অস্ত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছিল $7 বিলিয়ন, কিন্তু তা ছাড়িয়ে যায় $10 বিলিয়ন। চলতি বছর এর পরিমাণ ছাড়িয়ে যেতে পারে $15 বিলিয়ন। সমরাস্ত্র রপ্তানিতে তুরস্কের রাতারাতি বিস্ময়কর সাফল্যের পেছনে রয়েছে বাইরাক্তার ড্রোন বিমান ও কান যুদ্ধ বিমান। ভেঙে যাওয়ার পথে ওমানে চলমান ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, কারণ দুই পক্ষই আলোচনার টেবিলে অনমনীয় অবস্থান প্রকাশ করেছে। শুক্রবার ওমানে প্রথম দফা আলোচনার পর শনিবার ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যেসব দেশ ইরানের সাথে বাণিজ্য করে তাদের বিরুদ্ধে আরোপ করা হয়েছে নতুন এই নিষেধাজ্ঞা। বর্তমানে ইরানের সাথে মূলত বাণিজ্য রয়েছে চীনের। চীন ইরান থেকে বছরে $18 বিলিয়ন পণ্য আমদানি করে। অপরদিকে ইরান চীন থেকে বছরে $15 বিলিয়ন পণ্য আমদানি করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার আল জাজিরাকে বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কোনো অবস্থাতেই বন্ধ করা হবে না। এ নিয়ে কোনো আলোচনাও হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাওয়া হলো ইরানের সমস্ত পারমাণবিক গবেষণা কার্যক্রম, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল কর্মসূচি বন্ধ করা।
ইরান বলেছে তারা পারমাণবিক বোমা নির্মাণ করবে না এবং এই বিষয়ে চুক্তি হতে পারে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তারা পারমাণবিক গবেষণা বন্ধ করবে না। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ তাদের দাবির ক্ষেত্রে অনমনীয় অবস্থান প্রকাশ করেছে শুক্রবারের বৈঠকে। ফলে আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হতে পারে। আর এর ফলে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে বসতে পারে ইরানে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা করবে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র সমালোচনার ঝড় বইছে গোটা ভারত জুড়ে। বাণিজ্য চুক্তির ফলে বানের জলের মতো যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ করবে ভারতে এবং ভারত এ বাবদ কোনো শুল্ক পাবে না। ফলে ধ্বংসের মুখে পড়বে দেশটির কৃষি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির কথা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির বিভিন্ন বিষয়াদি প্রকাশ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগ থেকে। ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না। ফলে এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে মোদী সরকারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র যতটুকু তথ্য প্রকাশ করেছে ততটুকু তথ্য প্রকাশ করা হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে, আর তাতেই ভারতের গদি মিডিয়া মোদীকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। বিজেপি ও মোদীর অন্ধ ভক্তরা তাকে গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছে বাণিজ্য চুক্তি করার জন্য, কিন্তু যে বাণিজ্য চুক্তি মোদী করেছেন দেশের বিরুদ্ধে, সেই চুক্তির বিরুদ্ধে গণমাধ্যম ও মোদী ভক্তরা কোনো সমালোচনা না করে বরং প্রশংসায় ভাসাচ্ছেন। মোদী বিরোধীরা বলছেন, আদানি মামলা ও অ্যাপস্টাইন ফাইলে মোদীর নাম আসায় মোদী সরকার ভারতকে বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। আদানি মামলায় তিনি ট্রাম্পের আইনজীবীকে নিয়োগ দিয়েছেন আদানির পক্ষে। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে বাণিজ্য চুক্তির আওতায় আগামী 5 বছরে ভারতকে যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন বা 45 লাখ কোটি টাকার পণ্য কিনতে হবে। বর্তমানের তুলনায় ভারতের বাজারে 11 গুণ বেশি যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ করতে দিতে হবে বিনা শুল্কে। অপরদিকে ভারতের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দিতে হবে 18% শুল্ক। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা ভারতকে এখনই বন্ধ করতে হবে কিনা তা এখনও প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী ভারতকে যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য কিনতে হবে তার মধ্যে রয়েছে জ্বালানি তেল ও গ্যাস, কয়লা, বিমানের যন্ত্রাংশ, মূল্যবান ধাতু। অপরদিকে ভারত যুক্তরাষ্ট্রে 18% শুল্ক পরিশোধ করে যেসব পণ্য রপ্তানি করতে পারবে তার মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, প্লাস্টিক, রাবার, জৈব সার ও বিভিন্ন ধরনের গৃহ সামগ্রী। বাণিজ্য চুক্তির ফলে ভারতের শেয়ার বাজার ইতোমধ্যে ধস নামতে শুরু করেছে। অ্যাপস্টাইন যৌন কেলেঙ্কারি সংক্রান্ত প্রকাশিত ডকুমেন্টে বলা হয়েছে, ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহু ও ট্রাম্পের সামনে নৃত্য করেছিলেন মোদি। অ্যাপস্টাইন ফাইলের এ ডকুমেন্ট অনুসারে মোদির নৃত্যের সেই ভিডিও অনুসারে একটি AI ভিডিও বানিয়েছে ভারতের মোদি বিরোধীরা। তারা গোটা ভারতের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বড় পর্দায় জনসাধারণকে দেখাচ্ছে সেই নৃত্যের ভিডিও। এ নিয়ে হাসাহাসির রোল চলছে ভারতে। প্রকাশিত অ্যাপস্টাইন ফাইলে বলা হয়েছে, 2017 সালের 9 জুলাই জেফ্রি অ্যাপস্টাইন জৈনক ওয়াই জাবরকে পাঠানো একটি ইমেইলে লেখেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুবিধার্থে ইসরায়েলে গিয়ে নাচ গান করেছিলেন। কয়েক সপ্তাহ আগে তাদের দেখা হয়েছিল, এটি কাজে লেগেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ডকুমেন্ট তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 2017 সালের জুলাইয়ে মোদির ইসরায়েল সফরটি ছিল একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর। ইমেইলের বাকি বিষয়গুলো একজন দণ্ডিত অপরাধীর বাজে জল্পনা ছাড়া আর কিছুই নয়। ভারতে বিরোধী দল কংগ্রেস এই বিষয়টিকে জাতীয় লজ্জা হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগগুলোকে বানোয়াট এবং ভিত্তিহীন বলে দাবি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনী ইরানের উপর কোনো ধরনের হামলা চালায় তবে ইরান এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা করবে। শনিবার এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানান, ইরানের এই পাল্টা হামলাকে সংশ্লিষ্ট দেশগুলোর উপর হামলা হিসেবে দেখা উচিত হবে না। তিনি বলেন, আমরা প্রতিবেশী দেশগুলোতে হামলা করব না, বরং সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আমাদের লক্ষ্যবস্তু হবে। এই দুটির মধ্যে বড় পার্থক্য
পার্থক্য রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, ইরান সবসময় হুমকি ও চাপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। তবে তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল পরমাণু ইস্যুতে আলোচনা হতে পারে এবং এর বাইরে অন্য কোনো বিষয়ে তেহরান আলোচনায় বসবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার আলটিমেটামের পর এই কড়া প্রতিক্রিয়া জানালো তেহরান। গত বছর জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আরাকচি ইঙ্গিত দিয়েছেন, পুনরায় হামলা হলে একই ধরনের বা তার চেয়েও বড় কঠোর পরিণতি হতে পারে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভি শত্রুদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের দুঃসাহসিক কাজ বা যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তার পরিণাম হবে শত্রুদের জন্য একটি চরম এবং কৌশলগত পরাজয়। শনিবার ইরানের বিমান বাহিনী দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। জেনারেল মোসাভি সতর্ক করে বলেন, ইরানের উপর হামলা চালানো হলে তা কেবল ব্যর্থই হবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ও চরম সংকট ছড়িয়ে দেবে। তিনি বলেন, ইরানের শত্রুরা ভালো করেই জানে যে কোনো উস্কানি বা আগ্রাসন তাদের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। ইরান কখনো আগে কোনো যুদ্ধ শুরু করবে না, এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং কৌশলগত স্বার্থ রক্ষায় তেহরান সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত। তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যে যখন একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তখন জেনারেল মোসাভির এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় হাজার হাজার ইরাকি নাগরিক স্বেচ্ছাসেবক হিসেবে ইরানের পক্ষে যুদ্ধ করার আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। ইরাকের বিভিন্ন শহর, বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলো থেকে হাজার হাজার তরুণ ও সাবেক যোদ্ধারা ইরানের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য নাম নিবন্ধন করছেন। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতারা বলেছেন, যদি ইরানের ওপর কোনো অন্যায় হামলা হয় তবে আমরা হাত গুটিয়ে বসে থাকব না। ইরাকি স্বেচ্ছাসেবকদের এই প্রস্তুতির পেছনে কেবল সামরিক নয়, বরং গভীর ধর্মীয় এবং আদর্শিক সংহতি কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনেক স্বেচ্ছাসেবক মনে করেন, ইরান এবং ইরাকের নিরাপত্তায় একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা মার্কিন উপস্থিতিকে এই অঞ্চলের অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। স্বেচ্ছাসেবকদের এই তৎপরতা ইরাক সরকারের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। একদিকে ইরান ইরাক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব। এই দুইয়ের মাঝে বাগদাদ নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের উপর চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া বিভিন্ন আলটিমেটাম এবং সম্ভাব্য সামরিক অভিযানের হুমকির প্রতিক্রিয়ায় এই জনসমর্থন তৈরি হয়েছে। ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো এর আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের উপর হামলা হলে এই অঞ্চলে মার্কিন স্বার্থ সুরক্ষিত থাকবে না। ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটে যাওয়া 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাগুলো ইরান বিস্ময়কর গতিতে মেরামত ও পুনর্গঠন করেছে। আধুনিক স্যাটেলাইট বা উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার প্যালেস্টাইন ক্রনিকল এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। উপগ্রহ চিত্রে দেখা গেছে, যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ইরানের যেসব কৌশলগত স্থাপনা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো এখন সম্পূর্ণ সচল। সামরিক বিশ্লেষকরা বলছেন, এত অল্প সময়ে এই ধরনের জটিল ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা ইরানের উন্নত প্রকৌশল বিদ্যা এবং শক্তিশালী লজিস্টিক সক্ষমতারই বহিঃপ্রকাশ। প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ইরান কেবল তাদের স্থাপনা মেরামতি করেনি, বরং তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই পুনর্গঠন প্রক্রিয়া নির্দেশ করে যে ইসরায়েলের সার্জিক্যাল স্ট্রাইক ইরানের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতাকে দুর্বল করতে কার্যত ব্যর্থ হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের এই দ্রুত প্রত্যাবর্তনে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে 12 দিনের ওই রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান এখন আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী। এই দ্রুত রিকভারি বা পুনরুদ্ধার প্রক্রিয়া মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে পুনরায় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে
ইরান ভূগর্ভস্থ টানেল এবং মোবাইল লঞ্চার প্রযুক্তি ব্যবহার করায় তাদের মূল সামরিক শক্তির খুব সামান্য অংশই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উপগ্রহের ছবিগুলো এটিই প্রমাণ করে তেহরান এখন যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রযুক্তিগতভাবে অনেক বেশি প্রস্তুত। ইরানের গোয়েন্দা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার সংবাদ মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিহত সন্ত্রাসীর নাম সাদেক আশতারি। তিনি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে মোসাদ কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি আরবান ওয়ারফেয়ার বা শহর কেন্দ্রিক যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। জানুয়ারিতে তেহরানের তেহরান পার্স এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন বলে ইরানি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। গোয়েন্দা বাহিনীর এই অভিযানে শুধু আশতারি নিহত হননি, বরং তার সঙ্গে থাকা সন্ত্রাসী চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2026 সালের জানুয়ারিতে ইরানে ছড়িয়ে পড়া দাঙ্গা ও অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি মদত ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর প্রাক্তন প্রধান মাইক পম্পেও নিজেই এই ধরনের অস্থিরতায় মোসাদের সম্পৃক্ততার কথা বিভিন্ন সময় স্বীকার করেছেন। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে অর্থনৈতিক বিক্ষোভকে সহিংসতার দিকে মোড় দেওয়ার জন্য এই সন্ত্রাসী চক্রগুলো পরিকল্পনা করেছিল। ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যার সমাধানে মনোযোগ দিলেও জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষার প্রশ্নে কোনো প্রকার আপোষ করবেন না। যে কোনো ধরনের হুমকি বা ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। গাজা যুদ্ধে ইসরায়েলের চরম ব্যর্থতা এবং বিশাল অঙ্কের আর্থিক ও সামরিক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন দেশটির সাবেক রিজার্ভ জেনারেল আইজ্যাক ব্রেক। শনিবার ইসরায়েলি চ্যানেল 13-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। জেনারেল ব্রিক জানান, গত 2 বছরে ইসরায়েল তার জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা হারিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, বাস্তবতা হলো আমরা গত 2 বছরে হামাসকে পরাজিত করতে ব্যর্থ হয়েছি। তার দেয়া তথ্য অনুযায়ী এই যুদ্ধে ইসরায়েলের 2000-এর বেশি সেনা ও নাগরিক নিহত হয়েছে এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়েছে। সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি আর্থিক ক্ষতির বিষয়টিও তুলে ধরেন তিনি। ব্রিক জানান, ইসরায়েল শত শত বিলিয়ন শেকেল হারিয়েছে এবং বিশ্বজুড়ে নিজের বিশ্বাসযোগ্যতা খুইয়েছে। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে একটি স্থবির রাষ্ট্র হিসেবে দেখছেন যারা তাদের লক্ষ্য অর্জনে অক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আশঙ্কাজনক হারে বাড়ছে। 2023 সালের সেপ্টেম্বর থেকে এ হার প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 22,300 জন সেনার মধ্যে প্রায় 60% মানসিক সমস্যায় ভুগছেন। 2024 থেকে 25 সালের মাঝামাঝি সময়ের মধ্যে 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যাদের বড় অংশই সম্মুখ সমরের যোদ্ধা। গাজায় এখনও ইসরায়েলি সেনাদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং লড়াই চলছে। এছাড়া লেবানন ও সিরিয়াতেও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় সেনাদের উপর মানসিক ও শারীরিক চাপ বহুগুণ বেড়েছে। জেনারেল ব্রিক সতর্ক করে বলেন, এই ধরনের দীর্ঘস্থায়ী যুদ্ধ ইসরায়েলকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে। জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর দ্বিতীয় জাহাজ হিসেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া জেন এফ কেনেডি বিমানবাহী রণতরী আধুনিক নৌযুদ্ধের দর্শন, প্রযুক্তি ও ভূরাজনৈতিক শক্তি প্রদর্শনের এক সমন্বিত প্রতীক। এটি কেবল একটি যুদ্ধ জাহাজ নয়, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক উপস্থিতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যৎ নৌযুদ্ধের রূপরেখার প্রতিফলন। বিংশ শতাব্দীর মধ্যভাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে বিমানবাহী রণতরী যে ভূমিকা পালন করত, একবিংশ শতাব্দীতে এসে সেই ভূমিকা বহুগুণ বিস্তৃত হয়েছে। এখন এই রণতরীগুলো কেবল আকাশে যুদ্ধবিমান উড়িয়ে শত্রু আঘাত করার প্ল্যাটফর্ম নয়, বরং তথ্যযুদ্ধ, সাইবার প্রতিরোধ, মহাকাশ নির্ভর নেভিগেশন এবং সমুদ্র আকাশভূমি সমন্বিত যুদ্ধের কেন্দ্রবিন্দু। জেন এফ কেনেডি সেই বিবর্তনের সর্বশেষ ও অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এই রণতরীর নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির নামে, যিনি কোল্ড ওয়ারের সময় নৌবাহিনী ও সামরিক শক্তিকে কৌশলগত ভারসাম্যের একটি অপরিহার্য উপাদান হিসেবে দেখতেন।
এর আগেও জন এফ কেনেডি নামের একটি বিমানবাহী রণতরী ছিল, যা 1968 সালে কমিশন প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে সক্রিয় ছিল। নতুন জন এফ কেনেডি সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বহন করলেও প্রযুক্তির সক্ষমতা ও কৌশলগত দর্শনে এটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার। প্রযুক্তিগত দিক থেকে এই রণতরীটি নির্মিত হয়েছে জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর মূল নকশার উপর ভিত্তি করে, যেখানে পূর্ববর্তী নিমিটস শ্রেণীর বহু সীমাবদ্ধতা দূর করা হয়েছে। জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় 1 লক্ষ টনের কাছাকাছি, দৈর্ঘ্য প্রায় 337 মিটার এবং এটি চালিত হয় 2টি উন্নত A1B পারমাণবিক রিঅ্যাক্টরের মাধ্যমে। এই রিঅ্যাক্টরগুলো আগের প্রজন্মের তুলনায় বেশি শক্তিশালী এবং একই সঙ্গে কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়, যার ফলে জাহাজটির কার্যকর অপারেশনাল আয়ু বৃদ্ধি পেয়েছে। পারমাণবিক চালনা ব্যবস্থার কারণে এটি প্রায় সীমাহীন দূরত্ব অতিক্রম করতে সক্ষম। কেবল ক্রুদের রসদ ও খাদ্যের প্রয়োজনেই বন্দর স্পর্শ করতে হয়। জেন এফ কেনেডির অন্যতম বড় বৈপ্লবিক পরিবর্তন হল ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম। স্টিম ক্যাটাপল্টের পরিবর্তে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে বিমান উৎক্ষেপণ আরও মসৃণ, নিয়ন্ত্রিত এবং জ্বালানি ও যান্ত্রিক ক্ষয় কম হয়। এর সরাসরি প্রভাব পড়ে বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় ও অপারেশনাল প্রস্তুতিতে। একই সঙ্গে অ্যাডভান্সড অ্যারোস্টিং গিয়ার বা AAG অবতরণ প্রক্রিয়াকে আরও নিরাপদ ও কার্যকর করেছে। এর ফলে ভবিষ্যতের ভারী ও হালকা উভয় ধরনের বিমান, এমনকি মানববিহীন আকাশযানও এই রণতরী থেকে সহজে পরিচালনা করা সম্ভব হবে। ডেক ডিজাইনের ক্ষেত্রেও জেন এফ কেনেডি এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দ্বীপাকৃতি সুপার স্ট্রাকচারটি আকারে ছোট এবং আরও পেছনে স্থাপন করা হয়েছে, যার ফলে ফ্লাইট ডেকে কার্যকর জায়গা বৃদ্ধি পেয়েছে। এই নকশা পরিবর্তনের ফলে একদিনে পরিচালিত ফ্লাইট অপারেশনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব, যা যে কোনো উচ্চমাত্রার সংখ্যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে স্বয়ংক্রিয় গোলা বারুদ হ্যান্ডেলিং সিস্টেম ব্যবহার করার কারণে মানব শ্রমের উপর নির্ভরতা কমেছে এবং নিরাপত্তা বেড়েছে। বিমান বহনের সক্ষমতার দিক থেকে জন এফ কেনেডি একটি ভাসমান বিমান ঘাঁটি। এতে সাধারণত FA-18EF সুপার হর্নেট, EA-18G গ্রোলার, E-2D অ্যাডভান্সড হক আই, MS-60RS সিহক হেলিকপ্টার এবং ভবিষ্যৎ F-35C লাইটনিং যুদ্ধবিমান অন্তর্ভুক্ত থাকবে। F-35C যুক্ত হওয়ার মাধ্যমে এই রণতরীর স্টেলথ ও নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এসব বিমান শুধু আকাশ যুদ্ধে নয়, ভূমিতে আঘাত, সমুদ্রে লক্ষ্যবস্তু ধ্বংস, ইলেকট্রনিক যুদ্ধ এবং গোয়েন্দা নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই রণতরীর প্রতিরক্ষা ব্যবস্থা বহুমাত্রিক। কাছাকাছি দূরত্বে হুমকি মোকাবেলায় রোলিং এয়ারফ্রেম মিসাইল, ইভলভ সি অ্যাসপ্যারো মিসাইল এবং ফ্যালানক্স CIWS ব্যবহৃত হয়। পাশাপাশি উন্নত রাডার ও সেন্সর সিস্টেম শত্রু ক্ষেপণাস্ত্র ও বিমানকে অনেক আগেই শনাক্ত করতে সক্ষম। তবে বিমানবাহী রণতরী কখনোই একা যুদ্ধ করে না। এটি একটি সম্পূর্ণ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কেন্দ্রবিন্দু, যেখানে ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন এবং লজিস্টিক জাহাজ একসঙ্গে কাজ করে। এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা জন এফ কেনেডিকে শত্রুর আঘাত থেকে সুরক্ষা দেয় এবং একই সঙ্গে আক্রমণাত্মক ক্ষমতা বজায় রাখে। মানব সম্পদের দিক থেকেও জেন এফ কেনেডি উল্লেখযোগ্য। উন্নত স্বয়ংক্রিয়তা ও ডিজিটাল সিস্টেম ব্যবহারের ফলে ক্রুর সংখ্যা পূর্ববর্তী শ্রেণীর তুলনায় কমানো সম্ভব হয়েছে, যা দীর্ঘমেয়াদে ব্যয় সাশ্রয়ী। তবুও এতে কয়েক হাজার নাবিক ও বিমান চালক কাজ করেন, যাদের জন্য আধুনিক আবাসন, চিকিৎসা সুবিধা, প্রশিক্ষণ কেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা রাখা হয়েছে। এই দিকটি গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘমেয়াদী মোতায়েনের সময় ক্রুদের মানসিক ও শারীরিক সক্ষমতা সরাসরি যুদ্ধ ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জন এফ কেনেডির গুরুত্ব অপরিসীম। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের নৌবাহিনীর দ্রুত সম্প্রসারণ, দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপ নির্মাণ এবং তাইওয়ান প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো শক্তির ভারসাম্য রক্ষার একটি প্রধান হাতিয়ার। জন এফ কেনেডি এই অঞ্চলে মোতায়েন হলে তা কেবল সামরিক উপস্থিতি নয়, বরং কূটনৈতিক বার্তাও বহন করবে। যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। একইভাবে মধ্যপ্রাচ্য, ইউরোপ বা অন্য যে কোনো কৌশলগত অঞ্চলে এর উপস্থিতি শক্তি প্রদর্শনের পাশাপাশি সংকট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে এই রণতরী নিয়ে সমালোচনাও কম নয়। এর নির্মাণ ব্যয় অত্যন্ত বেশি, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের উপর বিশাল চাপ সৃষ্টি করে। আধুনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক অস্ত্র এবং সাবমেরিন হুমকির যুগে বিশাল বিমানবাহী রণতরীর টিকে থাকার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তাদের মতে ভবিষ্যতে যুদ্ধে ছোট, বিচ্ছিন্ন এবং মানববিহীন প্ল্যাটফর্ম হয়তো আরও কার্যকর হতে পারে। তবে সমর্থকদের যুক্তি হলো, বিমানবাহী রণতরী কেবল একটি অস্ত্র নয়, এটি নমনীয়তা, প্রতিরোধ এবং কূটনীতির প্রভাবের একটি অনন্য সমন্বয়, যা অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে সহজে প্রতিস্থাপন করা সম্ভব নয়। জন এফ কেনেডির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যৎ প্রযুক্তির জন্য এর প্রস্তুতি। অতিরিক্ত বৈদ্যুতিক উৎপাদন ক্ষমতা থাকায় ভবিষ্যতে লেজার অস্ত্র, রেলগান বা আরও উন্নত সেন্সর সংযুক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে সাইবার সুরক্ষা ও নেটওয়ার্ক স্থিতিশীলতা এই রণতরীর নকশার গুরুত্বপূর্ণ অংশ, কারণ আধুনিক যুদ্ধে তথ্য ও যোগাযোগ ব্যবস্থাই অনেক সময় বিজয়ের মূল চাবিকাঠি। সামগ্রিকভাবে বিবেচনা করলে জেন এফ কেনেডি বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের নৌ সক্ষমতার একটি যুগান্তকারী প্রতীক। এটি অতীতের অভিজ্ঞতা, বর্তমানের প্রযুক্তি এবং ভবিষ্যতের যুদ্ধ ধারণাকে একত্রিত করে তৈরি করা হয়েছে। এর কার্যকরী জীবনকাল কয়েক দশক জুড়ে বিস্তৃত হবে এবং এই সময়ে বিশ্ব রাজনীতির বহু উত্থান পতন প্রত্যক্ষ করবে। সেই প্রতিটি মুহূর্তে জেন এফ কেনেডি কেবল একটি যুদ্ধ জাহাজ হিসেবে নয়, বরং শক্তি, প্রতিরোধ ও কৌশলগত উপস্থিতির এক চলমান বার্তা হিসেবে সমুদ্রে ভেসে থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।